আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। তফসিলের আগেই ফের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবেই ভোটের আগে উন্নতি হবে সিইসি। এরপর থাকছে নির্বাচনের আগে যে ৩ চ্যালেঞ্জের মুখে বিএনপি। আরও জানিয়ে দেব এনসিপি ছেড়ে কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, জানা গেল নতুন খবর। সর্বশেষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, একবার ভাবুন তো, রক্তে রঙিন গাজার মাটি, শিশুর কান্নায় কেঁপে উঠছে মানবতা। ইসরায়েলি আগুনে পুড়ছে ঘর, মুছে যাচ্ছে হাসি, নিভে যাচ্ছে হাজার প্রাণের স্বপ্ন। এই অন্ধকার সময়ে যদি আপনি সত্যের পাশে থাকতে চান, যদি নিপীড়নের বিরুদ্ধে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিক হতে পারে এক একটি নিরস্ত্র কণ্ঠের শক্তি। আপনার প্রতিটি সমর্থন, প্রতিটি মন্তব্য অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠা এক একটি মশাল। যদি সেই কান্না, সেই ধ্বংস, সেই শিশুর আর্তনাদ আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। তফসিলের আগেই টানটান উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে নির্বাচন কমিশনের গোপন কৌশল বৈঠক শুরু। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের রাজনৈতিক পরিবেশ যেন হঠাৎ করেই আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার শুক্রবার সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বসেছে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি ও গোপনীয় বৈঠক। বৈঠক শুরুর আগে থেকেই নির্বাচন ভবন জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা, আর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে নানা জল্পনা, তফসিল কি তবে খুব কাছেই? বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উপস্থিত রয়েছেন 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন সচিব, পুলিশ, র্যাম, বিজিবি সহ সামরিক ও বেসামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ করলেও সূত্র বলছে এটি এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক। নামোর ডাকে পৌকা কদ্দিন মাঠে থাকবে, আজই আসতে পারে বড় ঘোষণা। ইসি সূত্র জানায় আজকের বৈঠকের সর্বাগ্রে রয়েছে নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা। যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে তা হল ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে থাকবে, প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য মোতায়েন করা হবে, কোন বাহিনী কোন অঞ্চলে দায়িত্ব নেবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন, নাশকতা ঠেকাতে বিশেষ গোয়েন্দা নজরদারি। গত 20 অক্টোবরের প্রথম বৈঠকে ভোটের আগে ও পরে মোট 8 দিন বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে 13 থেকে 18 জন নিরাপত্তা সদস্য রাখার বিরল সিদ্ধান্তের কথা উঠে আসে। আজকের বৈঠকে সবই চূড়ান্ত হবার সম্ভাবনা। ইসির কড়া সতর্ক, নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে। সিইসি নাসির উদ্দিন সম্প্রতি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়, তবে দ্রুতই উন্নতি হবে। বুধবার বিজিবি সদর দপ্তরে নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিটি বাহিনী নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত, ভোট প্রতিহত করার হুমকি দিলে কঠোর ব্যবস্থা হবে, হিংসা শূন্যের কোঠায় নামাতে বিশেষ ব্যবস্থা হবে, সাইবার মনিটরিং আরও জোরদার করা হবে। আসন্ন নির্বাচনে 35,000 বিজিবি সদস্য মাঠে থাকবে, তাও তিনি জানিয়েছেন। পর্যবেক্ষক নিয়ে নতুন বার্তা, কঠোর হুঁশিয়ারি সিইসির। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে সিইসি কঠোর সতর্ক দিয়ে বলেন, যে পর্যবেক্ষক পক্ষপাতিত্ব করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কোনো দলীয় লোককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। নতুন পর্যবেক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। ভোটের মাঠে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাই লক্ষ্য। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা ও সর্বাধিক স্বচ্ছ নির্বাচন। ইসি এবার ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র চালু করছে। উল্লেখ্য, গত জুলাইয়ে বিতর্কিত 96 পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন করে 81টি সংস্থাকে অনুমোদন দেয় ইসি। 2 পর্বে আয়োজিত সংলাপে প্রায় সব সংস্থাই অংশ নেয় এবং ভোটের আগেও পরে 10 দিন করে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করে। তফসিল কি তাহলে আর কয়েকদিনের ব্যাপার? ইসি কমিশনার সানাউল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় তফসিল দেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশনের ব্যস্ততা, ধারাবাহিক বৈঠক, বাহিনীর মহড়া সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখন চরমে। দলগুলোও নিজেদের কৌশল নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। সব মিলিয়ে আজকের বৈঠকে নির্ধারণ করবে ভোট নিরাপত্তা চূড়ান্ত কাঠামো। দেশ এখন তাকিয়ে আছে নির্বাচন ভবনের দিকে। তফসিল, বাহিনী মোতায়েন, নির্বাচনী নিরাপত্তা সব বড় সিদ্ধান্তই এখন দোরগোড়ায়।
এক কথায় তফসিলের আগেই দেশে নির্বাচনী উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে। এদিকে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি ৩ দিক থেকে বড় চাপে। ভিতরে জমছে ঝড়, বাইরে বাড়ছে প্রশ্ন। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপির সামনে উকি দিচ্ছে ৩টি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। প্রার্থীদের এলাকায় সরব উপস্থিতি থাকলেও দলটি এখন যে ৩ সংকটে জর্জরিত তা নিয়ে সরব পুরো রাজনৈতিক অঙ্গন। দলীয় সূত্র, বিশ্লেষক ও মাঠের ভাষায় সব জায়গায় ঘুরছে একই প্রশ্ন। নির্বাচন সামনে রেখে বিএনপিকে এই ৩ চাপ সামালতে পারবে? ১. তারেক রহমানের দেশে ফেরা, দলের ভিতরেই সবচেয়ে বড় রহস্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, এই প্রশ্ন এখন দলের ভিতরেই সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয়। অক্টোবরেই বলা হয়েছিল নভেম্বরে ফিরছেন। খোদ তারেক রহমানও বিবিসি বাংলায় সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন খুব শীঘ্রই ফিরছেন, কিন্তু নভেম্বর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবুও এখনও কোনো তারিখ ঘোষণা করেনি দল। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ১৫ মাস আগে, মামলার নিষ্পত্তিও শেষ। তবু কেন তিনি ফিরছেন না? দলের ভিতরে ঘুরছে নানা গুঞ্জন। নিরাপত্তা ঝুঁকি, রাজনৈতিক কৌশল, নাকি আভ্যন্তরীণ কোনো জটিলতা? বিএনপির একাধিক নেতা ইঙ্গিত দিচ্ছেন তফসিল ঘোষণার পর ফিরবেন তিনি, কিন্তু তফসিলের আগে কেন নয়, সেই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। ২. খালেদা জিয়ার সাংবিধানিক অবস্থা, ভিতর থেকে ভরসা কমছে নেতাকর্মীদের। বিএনপির ঐক্যপ্রতীক খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এতে দল চাঙ্গা হয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ অসুস্থতার অবনতি, নতুন করে নিউমোনিয়া, হৃদযন্ত্র, ফুসফুসে সংক্রমণ সব মিলিয়ে দলের ভিতর আবারও অস্থিরতা। দল বলছে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিন্তু কর্মীদের মধ্যে উদ্বেগ তীব্র। চিকিৎসকরা জানাচ্ছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, সার্বক্ষণিক মেডিকেল বোর্ড সক্রিয়। বিশ্লেষকদের মতে খালেদা জিয়া থাকলে দল ঐক্যবদ্ধ থাকে, তিনি না থাকলে বিএনপি বড় সংকটে পড়ে। এই কারণেই নেতাকর্মীরা দিনরাত দোয়া মিলাদ করছে সর্বত্র। ৩. মনোনয়ন নিয়ে ভয়ঙ্কর কোন্দল, অর্ধশতাধিক আসনে বিদ্রোহ ঝড়। এটাই বর্তমানে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা। ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে অন্তত ৫০টিরও বেশি আসনে বিদ্রোহ, বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন। এক কথায় তুমুল অসন্তোষ। কোথাও ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মিছিল, কোথাও যোগ্য নেতাকে মনোনয়ন দিন স্লোগান, কোথাও আবার জেলা নেতারা সরাসরি হুঁশিয়ারি, এই প্রার্থীকে আমরা নেব না। এদিকে সমমনা দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও নতুন সংকট। স্থানীয় বিএনপি নেতারা সেই আসন দিতে রাজি নন, ফলে জোটের মধ্যেও চাপ বাড়ছে। স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে কেন্দ্র করে মনোনয়ন পুনর্বিচার করার আলোচনা হয়েছে। এই খবর আরও অস্থিরতা তৈরি করেছে নিজের লেভেলে। সব মিলিয়ে নির্বাচনের আগে বিএনপির সামনে যে ৩ চাপ, তারেক রহমানের দেশে না ফেরা, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তা, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ বিদ্রোহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ৩ চাপ দ্রুত না সামালতে পারলে নির্বাচনে বিএনপির কৌশল কঠিন চ্যালেঞ্জে পড়বে। একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে অঙ্গগঠনিক দ্বন্দ্ব। সব মিলিয়ে বিএনপিকে এখন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। সর্বশেষ, আসিফ মাহমুদ কি এনসিপি ছাড়ছেন? কোন দলে যোগ দিচ্ছেন তিনি? ফাঁস হলো চমকে দেওয়ার মতো তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ প্রায় নিশ্চিত হয়ে উঠেছে, কিন্তু এরপর তাদের রাজনৈতিক গন্তব্য কোথায়, এ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসির মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে আলো রহস্যময় করে তুলেছে। তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা স্পষ্ট করলেও কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও অস্পষ্ট। তার ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টা পদ ছাড়বেন এবং ঢাকা ১০ আসন থেকেই ভোটের লড়াইয়ে নামবেন। এনসিপিকে দূরে সরাচ্ছেন আসিফ। নানামুখী ইঙ্গিত। জুলাই আন্দোলনের সময়কার সহযোদ্ধাদের উদ্যোগে গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছে। অনেকের ধারণা আসিফ এনসিপি থেকেই নির্বাচন করবেন, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে দলটির সঙ্গে তার সম্পর্ক ইতিমধ্যে বেশ শিথিল হয়েছে। সূত্রগুলো বলছে গণ অধিকার পরিষদ এবং এনসিপিকে নিয়ে তরুণদের বৃহত্তর ঐক্য গড়তে চেয়েছিলেন আসিফ, কিন্তু এনসিপির নেতাদের সহযোগিতা না পাওয়ায় উদ্যোগটি সফল হয়নি। পরে বাকছাল ভেঙে এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি গঠনের সময়ও আসিফ ঘনিষ্ঠদের বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এসবের জেরে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়ে, ফলে এনসিপির হয়ে নির্বাচনে লড়া কিংবা সেখানে সক্রিয় রাজনীতিতে ফেরা, দুটি বিষয়ই এখন ধোঁয়াশায়। বিকল্প পথ খুঁজছেন আসিফ। বিএনপি, গণ অধিকার, অন্যান্য দলও আলোচনায়। আসিফের ঘনিষ্ঠদের দাবি এনসিপি এখন তার প্রথম পছন্দ নয়। বিএনপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক হয়েছে। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পরই তার রাজনৈতিক দল ও ভবিষ্যৎ অবস্থান পরিষ্কার হতে পারে। গণ অধিকার পরিষদে গেলে তাকে শীর্ষ নেতৃত্বেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যদি তিনি ফিরে আসতে চান আমরা তাকে স্বাগত জানাবো। এনসিপির অবস্থান দূরত্ব বাড়লেও সব দরজা বন্ধ নয়।
এনসিপির এক শীর্ষ নেতা স্বীকার করেন, আসিফ মাহমুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, তবে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি। সিদ্ধান্ত এখনও আসিফেরই হাতে। তিনি আরও জানান, গণ অধিকার পরিষদের সঙ্গে ঐক্য গঠনের ব্যর্থতা এবং জাতীয় ছাত্র শক্তিতে আসিফ ঘনিষ্ঠদের বাদ দেওয়ার কারণেই সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। ঢাকা 10 আসিফের সম্ভাব্য রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। তিনি গত 9 নভেম্বর কুমিল্লার পরিবর্তে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন করেন। এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। ঢাকা 10 আসনটিতে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতের প্রার্থী জাসিম উদ্দিন ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন। এদিকে আসিফের ভোটার স্থানান্তর ও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত গুঞ্জনকে আরও জোরদার করছে। প্রেসের সামনে আসিফ বলেন, ঢাকা থেকে নির্বাচন করব, এই সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। দলে যোগ দেব কিনা এখনও ভাবিনি, আপাতত স্বতন্ত্র হিসেবে লড়তে চাই। রাজনীতিতে আসিফ গণ অধিকার থেকে উপদেষ্টা, আবার কি ফিরে যাচ্ছেন পুরনো ঘরে? জুলাই আন্দোলনের আগে আসিফ দীর্ঘদিন ছিলেন গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে এই দলে ফেরার সম্ভাবনা জোরালো বলে মনে করছেন অনেকেই। বিএনপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 10টির শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠক হবার তথ্যও পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে, তবে কিছুই এখনও নিশ্চিত নয়। এনসিপির চূড়ান্ত কথা, দলটির সিনিয়র যুগ্ম